বছর না ঘুরতেই প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল এরশাদ আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার গোপন আঁতাতের মাঝে গোপন বিরোধ সৃষ্টি হল। 1983 সালের জানুয়ারির শেষ সপ্তাহে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ আলী মিয়ার মহাখালীস্থ আণবিক শক্তি কমিশনের সরকারি বাসভবনে শেখ হাসিনা বলেন, লেফটেন্যান্ট জেনারেল এরশাদ হাতের মুঠোয় আর থাকতে চাচ্ছে না। আমার হাতের মুঠো থেকে খাটাসটা ক্রমশ বেরিয়ে যাচ্ছে। ওকে হাতের মুঠোয় পোক্ত করে আটকে রাখা দরকার। প্রধান সামরিক আইন প্রশাসক এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য শেখ হাসিনা নামকা ওয়াস্তে ভুয়া এক ছাত্র আন্দোলনের পরিকল্পনা হাজির করে বলেন, এই ছাত্র আন্দোলনে অবশ্যই ছাত্র নিহত হতে হবে। যে করেই হোক ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যা অবশ্যই হতেই হবে। ছাত্র হত্যা হলে ছাত্র আন্দোলন চাঙ্গা হবে, আর ছাত্র আন্দোলন চাঙ্গা থাকলেই কেবল CMLA জেনারেল এরশাদকে হাতের মুঠোয় শক্তভাবে রাখা যাবে। শেখ হাসিনা ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যার কঠিন নির্দেশ ও পরিকল্পনা দিলেন। কোনো আত্মাই বা অজ্ঞাত ঘাতকের হাতে ছাত্র হত্যা হলে কাজ হবে না। ছাত্র হত্যা হতে হবে সামরিক শাসক এরশাদের মিলিটারি অথবা পুলিশের হাতে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, টাকা যাই লাগুক এটা করতেই হবে। কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত করা যায় সবাই এ নিয়ে খুব ব্যস্ত ও চিন্তিত। যোগাযোগ হলো প্যারামিলিটারি ট্রুপস আর্মড পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের সঙ্গে। এই হাফিজুর রহমান লস্কর পুলিশের অফিসার হয়েও দীর্ঘদিন যাবৎ NSI এর ডেপুটি ডিরেক্টর পদে ঘাপটি মেরে বসেছিলেন। এরশাদ ক্ষমতায় এসেই হাফিজুর রহমান লস্করকে এই বলে NSI থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন যে, তুমি পুলিশের লোক হয়ে এখানে কি করো, যাও পুলিশের পোশাক পরে রাস্তায় চোর ধরো। বলেই NSI এর ডেপুটি ডিরেক্টরের পদ থেকে হাফিজুর রহমান লস্করকে সোজা আর্মড পুলিশের তৎকালীন হেডকোয়ার্টার 14 নং কোম্পানি কমান্ডার পদে বদলি করে পাঠিয়ে দেয়। এই কারণে আর্মড পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্কর জেনারেল এরশাদ ও তার সামরিক শাসনের বিরুদ্ধে খুবই চটা ও বৈরী ছিলেন। এর উপর ছিল নগদ অর্থের টোপ। এরশাদের প্রতি ভয়ানক ক্ষেপা ও বিরাগভাজন এবং নগদ অর্থের টোপ দুয়ে মিলে ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যার প্রস্তাব আসামাত্র সঙ্গে সঙ্গে হাফিজুর রহমান লস্কর প্রস্তাব গ্রহণ করলেন। NSI এর মূলত কাজ হচ্ছে কারা সরকারের বিরুদ্ধাচরণ করে তাদের লিস্ট বা তালিকা তৈরি করে সরকারকে সরবরাহ করা, এবং সরকারের পতন হলে সঙ্গে সঙ্গে পতন হয়ে যাওয়া সরকারের আমলে তৈরি করা সমস্ত নথিপত্র পুড়িয়ে ধ্বংস করে ফেলে নতুন সাদা ফাইল নিয়ে নতুন সরকারের কাছে হাজির হওয়া। 30 মে 81 প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হলে NSI এর কর্মকর্তাগণ জিয়া বা বিএনপি সরকারের আমলে তৈরি করা সমস্ত নথিপত্র পুড়িয়ে ফেলতে যায়। কিন্তু যে মুহূর্তে নথিপত্রে অগ্নিসংযোগ করতে যাবে ঠিক সেই মুহূর্তে উপরাষ্ট্রপতি বিচারপতি ছাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন, অর্থাৎ বিএনপি সরকারই টিকে যায়। ফলে NSI কর্মকর্তাগণ নথিপত্র পুড়িয়ে না ফেলে আবার তা সংগ্রহশালায় যত্ন করে তুলে রাখেন। উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হলেও মূলত ক্ষমতা চলে যায় সেনাবাহিনী প্রধান হোসেন মোহাম্মদ এরশাদের হাতে। সেই সুবাদে জেনারেল এরশাদ বিচারপতি সাত্তারকে অস্থায়ী রাষ্ট্রপতি পদে রেখে NSI এর নথিপত্রগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। NSI এর নথিপত্রে জিয়াউর রহমান বা বিএনপি সরকারের বিরুদ্ধাচরণকারীদের তালিকায় জেনারেল এরশাদের নামও ছিল। ফলে জেনারেল এরশাদ ক্ষমতায় এসে প্রথমেই NSI থেকে হাফিজুর রহমান লস্করকে ঝেঁটিয়ে বিদায় করে। আর সেই কারণেই এবং নগদ অর্থের বিনিময়ে হাফিজুর রহমান লস্কর গং জেনারেল এরশাদ ও তার সামরিক শাসনের পতনের যে কোনো প্রস্তাব বা প্রক্রিয়ায় সামিল হন। আর্মড পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের সঙ্গে ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যার নীল নকশা চূড়ান্ত হয়। নীল নকশা অনুযায়ী যে কোনো প্রকারে ছাত্রদের একটি মিছিল বাংলা একাডেমির দক্ষিণে, কার্জন হলের উত্তরে, শিশু একাডেমির পশ্চিমে দোয়েল চত্বর পর্যন্ত নিয়ে আসলেই হবে। বাকি কাজ আর্মড পুলিশ সেরে ফেলবে। অর্থাৎ আমাদের দায়িত্ব ছাত্রদের একটা মিছিল দোয়েল চত্বর পর্যন্ত নিয়ে আসা, তারপর সেই মিছিলের উপর গুলি চালিয়ে ছাত্র হত্যার দায়িত্ব আর্মড পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের। এই নীল নকশা অনুযায়ী মিছিল নিয়ে আসার প্রাথমিক দায়িত্ব পড়ে জগন্নাথ হল ছাত্র সংসদের GS কাদেরিয়া বাহিনীর সদস্য নিরঞ্জন সরকার বাচ্চু, সাধন সরকার, যাদব, বিদ্যুৎ, শ্যামল প্রমুখ এর উপর। জেনারেল এরশাদের বিরুদ্ধে একটা মিছিল করার প্রস্তাব নিয়ে ছাত্রনেতা ফজলুর রহমান, বাহলুল মজনুন চুন্নু, ডাক্তার মোস্তফা মহিউদ্দিন জালাল, খমা জাহাঙ্গীর ডাকসুর VP, আখতারুজ্জামান,
জিএস জিয়াউদ্দিন বাবলু, ফারুক, আনোয়ার, মিলন, জালাল প্রমুখ ছাত্র নেতাদের সাথে আলোচনা করা হলে সকলেই মিছিলের পক্ষে মত দেন। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথমেই মিছিলের তারিখ নির্ধারণ হলো এবং মিছিল শিক্ষা ভবন পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত মোতাবেক কলা ভবন থেকে ছাত্র মিছিল শুরু হলো। এদিকে শিশু একাডেমির কাছে আর্মড পুলিশ নিয়ে মিছিলে গুলি করে ছাত্র হত্যার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে হাফিজুর রহমান লস্কর চাতক পাখির ন্যায় অপেক্ষা করতে থাকলো। কিন্তু কিছুতেই মিছিলকে কলা ভবনের আশেপাশের বাইরে নেওয়া গেল না। অধিকাংশ ছাত্রনেতা মিছিল নিয়ে এগিয়ে যেতে মুখে অস্বীকার না করলেও কার্যত মিছিল নিয়ে কেউ কলা ভবনের বাইরে গেল না। ফলে নীল নকশা ভেস্তে যাওয়ায় আমরা উত্তেজিত হয়ে ছাত্র নেতাদের লাঞ্ছিত করলাম এবং কোনো ছাত্র নেতাকে শারীরিকভাবে আঘাত করলাম। আবার ছাত্র মিছিলের নতুন তারিখ নির্ধারিত হলো। আগামী 14 ফেব্রুয়ারি 1983 পহেলা ফাল্গুন ছাত্র মিছিল হবে এবং মিছিল শিক্ষা ভবন অভিমুখে যাওয়ার সিদ্ধান্ত হলো। 12 ফেব্রুয়ারি 1983 সকাল 8টায় 14 নং মিরপুর আর্মড পুলিশের হেডকোয়ার্টারে এনএসআইয়ের সাবেক কর্মকর্তা পুলিশের সিনিয়র এসপি আর্মড পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করকে আগামী 14 ফেব্রুয়ারি ছাত্র মিছিলের চূড়ান্ত কর্মসূচি অবহিত করা হলো এবং 13 ফেব্রুয়ারি রাত 8টায় হাফিজুর রহমান লস্কর এর মিরপুর 2 নম্বরের বাসায় আগামীকাল 14 ফেব্রুয়ারি সকাল 10টায় যে কোনো কিছুর বিনিময়ে ছাত্র মিছিল শিশু একাডেমি পর্যন্ত নিয়ে যাওয়ার কর্মসূচি নিশ্চিত করা হলো এবং নগদ অর্থ প্রদান করা হলে তিনিও ছাত্র হত্যার জন্য প্রস্তুত বলে চূড়ান্তভাবে জানান। রাত 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অ্যাসেম্বলি বিল্ডিংয়ে জগন্নাথ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক 75-এর কাদেরিয়া বাহিনীর সদস্য ছাত্রনেতা নিরঞ্জন সরকার বাচ্চুর রুমে সর্বশেষ গোপন বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছাত্রনেতা নিরঞ্জন সরকার বাচ্চু, মোবারক হোসেন সেলিম, ডাকসুর মহিলা সম্পাদিকা নাহিদ আমিন খান, সাধন সরকার, যাদব, বিদ্যুৎ প্রমুখে আগামীকাল পহেলা ফাল্গুন মোতাবেক 14 ফেব্রুয়ারি 1983 সালের সকালের ছাত্র মিছিল ও ছাত্র হত্যা সম্পর্কে বিস্তারিত জানানো ও আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে ছাত্রনেতা ফজলুর রহমান, বাহালুল মজনু চুন্নুসহ প্রগতিশীল ছাত্রনেতা ও নেতৃত্ব স্থানীয় কর্মীরা কোনো অবস্থাতেই আণবিক শক্তি কমিশনের পরে যাতে মিছিলে না থাকে সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আজ পহেলা ফাল্গুন 14 ফেব্রুয়ারি 1983। ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। ঋতুর রাজা বসন্তের এই সমীরণে আজ সবাই উদ্বেলিত। বাঙালি রমণীরা লাল পেড়ে হলুদ শাড়ি পরে ভোর হতে না হতেই ঘর থেকে বেরিয়ে এসেছে বসন্তকে অবগাহন করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা খুব ভোর থেকেই লাল পেড়ে বসন্তী রঙের শাড়ি পরে বসন্ত উৎসবে মেতে উঠেছে। বসন্ত উৎসব মুখর বিশ্ববিদ্যালয়। লাল পাড় হলুদ বর্ণের শাড়ি পরে কোনো ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে মনের মানুষের সাথে বসন্ত উৎসব করতে দূর দূরান্তে চলে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লাল পেড়ে হলুদ শাড়ির সমারোহ। আজিয়ে বসন্ত, সবাই বসন্তের দোলায় দুলছে। কেউ জানে না একটু পরে কি ঘটতে যাচ্ছে, কে নিহত হতে যাচ্ছে, কোন চেনহমী মাতার বুক খালি হতে যাচ্ছে, কোন পিতা সন্তান হারা হতে যাচ্ছে। বেলা 10টার দিকে কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পদদেশে মিছিলের উদ্দেশ্যে ছাত্ররা জমায়েত হতে শুরু করে। একটি মোটরসাইকেল ধানমন্ডি 32 নম্বরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং আর্মড পুলিশের হাফিজুর রহমান লস্করের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। মোটরসাইকেলটি দ্রুত গতিতে 32 নম্বরে শেখ হাসিনা ও শিশু একাডেমির পূর্ব পাশে অবস্থানরত আর্মড পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের কাছে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে যাচ্ছে। বেলা 11টা নাগাদ ছাত্র মিছিল শুরু হলো। যেসব ছাত্রনেতা ও কর্মীদের আণবিক শক্তি কমিশনের পরে মিছিলে আর না থাকতে জানিয়ে দেওয়ার কথা তাদেরকে তা জানিয়ে দেওয়া হলো। সিদ্ধান্ত ও পরিকল্পনা মতো মিছিল সহ এগিয়ে গেলে কিছু ছাত্রনেতা ও কর্মীরা মিছিলের পিছন থেকে সরে পড়ল। মিছিল এগিয়ে গেল বাংলা একাডেমি ছেড়ে আরও সামনে দক্ষিণের দোয়েল চত্বরের দিকে, একেবারে দোয়েল চত্বরের কাছে, এবং মিছিল যেই দোয়েল চত্বর পিছনের ফেলে পূর্ব দিকে ঘুরে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে আগে থেকে ওত পেতে থাকা হাফিজুর রহমান লস্করের আর্মড পুলিশের গুলি গুড়ুম গুড়ুম ঠাস ঠাস। মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ল কয়েকজন ছাত্র।
মোটরসাইকেলটি দ্রুত ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেখ হাসিনাকে গুলির সংবাদ দিয়ে আবার ছুটে চলল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ইতোমধ্যে ছাত্ররা হাসপাতালের ইমার্জেন্সিতে গুলিবদ্ধ ছাত্রদের নিয়ে এসেছে। গুলিবদ্ধ ছাত্রদের মধ্যে জয়নাল ও জাফর শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী ছেড়ে পরকালে চলে গেছে। জয়নাল ও জাফরের মায়ের কোল খালি হয়েছে, শূন্য হয়েছে পিতার বুক। নীল নকশা বাস্তবায়িত হওয়ার চূড়ান্ত সংবাদটি নিয়ে মোটরসাইকেলটি চলে গেল ধানমন্ডি 32 নম্বরে। দুজন ছাত্র হত্যার সফলতার সংবাদটি শেখ হাসিনাকে দিয়ে মোটরসাইকেলটি ফিরে এলো বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। থেমে গেছে পহেলা ফাল্গুনের বসন্তের উৎসব। ছাত্ররা তাদের নিহত সাথী জাফর ও জয়নালের লাশ কলা ভবনের অপরাজেয় বাংলার পাদদেশ ঐতিহাসিক বটতলায় নিয়ে এসেছে। বিকাল 3টায় জানাজা ও শোকসভার কর্মসূচিটা 32 নম্বরে দিলে দুপুর 2টা নাগাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসেন এবং তার দীর্ঘ প্রতীক্ষিত নিহত ছাত্রদের লাশ দেখে রুমাল দিয়ে চক্ষু মোছার ভান করতে করতে কোনো কর্মসূচি না দিয়েই বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন। শোকে ম্রিয়মান ছাত্রছাত্রীরা বটতলায় সমবেত হতে থাকে এবং পহেলা ফাল্গুনে বসন্তের পোশাক লাল পেড়ে বাসন্তী রঙের শাড়ি পরে প্রত্যুষে ক্যাম্পাসের বাইরে যাওয়া রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে এসে ছাত্র হত্যার ঘটনায় শোকে বিহ্বল হয়ে বটতলার শোকসভায় সমবেত হয়। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করে যেই সামরিক আইন প্রশাসক জেনারেল হোসেইন মোহাম্মদ এরশাদের সাথে যোগাযোগ করেন এবং ছাত্র হত্যার প্রতিবাদে কোনরূপ আন্দোলনের কর্মসূচি না দেওয়ার বিনিময়ে এরশাদের কাছ থেকে কতগুলো গোপন দাবি আদায় করে নেন। ছাত্র হত্যার প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি দেয়া হবে না এই মর্মে শেখ হাসিনার কাছ থেকে নিশ্চয়তা ও আশ্বাস পাওয়ার পর জেনারেল এরশাদ সমগ্র বিশ্ববিদ্যালয় এলাকায় চতুর্দিক থেকে নজিরবিহীন পুলিশি ও মিলিটারি হামলা চালায়। পুলিশের সাঁড়াশি হামলার মুখে ছাত্র হত্যার প্রতিবাদে বটতলায় অনুষ্ঠিত জানাজা ও শোক সভায় সমবেত ছাত্রছাত্রীরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকে, কিন্তু যেদিকেই দৌড়ায় সেদিকেই পুলিশ ও আর্মির বেধড়ক মার। নিমেষের মধ্যেই বটতলায় হাজার হাজার চ্যান্ডেল জুতা পড়ে থাকা ছাড়া কোনো মানুষের চিহ্ন থাকে না। জাফর ও জয়নালের লাশ দুটি অতি কষ্টে ছাত্ররা ধরাধরি করে সূর্যসেন হলে নিয়ে যায় এবং সূর্যসেন হলের গেটের ভেতর থেকে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। হলের রুমের ভেতরের ছাত্র, শিক্ষক, কর্মচারী আর হলের আঙিনাসহ সারা বিশ্ববিদ্যালয়ে শুধু পুলিশ আর সেনাবাহিনী। মুহূর্তের মধ্যে পুলিশ আর আর্মি হলের কেচিগেট ভেঙে রুমের মধ্যে প্রবেশ করবে। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল আরোহী সূর্যসেন হলের দোতলা থেকে এক লাফ দিয়ে পড়ল হলের আঙিনায়। আর অমনি শকুনের দল যেমনি মরা গরু ঘিরে ধরে খায়, তেমনি পুলিশের দল মোটরসাইকেল আরোহীকে ঘিরে পেটাতে লাগলো। এরই মধ্যে মোটরসাইকেল আরোহী প্রাণপণ ছুটে চলল সূর্যসেন হলের বাউন্ডারি প্রাচীরের দিকে। মোটরসাইকেল আরোহী দৌড়াচ্ছে আগে আগে, পিছনে পিছনে শকুনের ঝাঁকের ন্যায় দৌড়াচ্ছে আর পিটাচ্ছে পুলিশ ও আর্মি। পড়ি কি মরি করে এক লাফে সূর্যসেন হলের প্রাচীরের টপকে কাঁটাবন আর পলাশির রাস্তায় গিয়ে পড়ল মোটরসাইকেল আরোহী। সেখান থেকে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেখ হাসিনাকে না পেয়ে আণবিক শক্তি কমিশনের পরিচালক শেখ হাসিনার স্বামী ডক্টর অজেথ মিয়ার মহাখালী সরকারি বাসভবনে গিয়ে শেখ হাসিনার পাজেরো জিপ পাওয়া গেলেও শেখ হাসিনাকে পাওয়া গেল না। শেখ হাসিনার প্রিয় এবং বিশ্বাসী বাবুর্চি রমাকান্তর কাছ থেকে জানা গেল তিনি কাউকে সাথে না নিয়ে অপরিচিত একটি প্রাইভেট কারে করে অপরিচিত একমাত্র চালক আরোহীর সাথে বোরকা পরে অজ্ঞাত স্থানে চলে গিয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের গেট ও দরজা ভেঙে পুলিশ এবং মিলিটারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং ছাত্রদের বেধড়ক মারপিট ও গ্রেপ্তার করে সারারাত খোলা আকাশের নিচে বসিয়ে রাখে এবং নিহত ছাত্র জাফর ও জয়নালের লাশ নিয়ে যায়। বলা বাহুল্য, ওই সময় 1983 সালে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপির সাংগঠনিক কোনো অস্তিত্ব ছিল না। ফলে বেগম খালেদা জিয়া ছাত্র হত্যার পর বিশ্ববিদ্যালয়ে আসেননি। সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদ এবং তার সামরিক আইনের বিরুদ্ধে চির সংগ্রামের ঐতিহ্যবাহী সহজ সরল প্রাণ এদেশের ছাত্র সমাজের প্রথম আন্দোলন, প্রথম বিদ্রোহ এবং আত্মদান, রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা এবং শেখ হাসিনার পাতানো আপোষহীনতার কারণে সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়। বৃথা যায় জাফর ও জয়নালের আত্মদান। সামরিক স্বৈরাচার জেনারেল হোসেইন মোহাম্মদ এরশাদ নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভাবনায় ক্ষমতায় বসে থাকে। রাজনৈতিক নেতৃত্বের অভাবে ছাত্র সমাজ দিশেহারা হয়ে নেতিয়ে যায়। এদেশের আন্দোলন সংগ্রামের মূল চালিকা শক্তি আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনাকে ম্যানেজ করে দোর্দণ্ড প্রতাপে চলতে থাকে এরশাদের সামরিক শাসন।